আসসালামু আলাইকুম। উপন্যাস প্রণয়ের অমল কাব্য পর্ব ১৮। লেখনীতে ডি আর এম সোহাগ। ইরফান অফিস থেকে ফিরল। গ্রাম থেকে ফিরে ওই দিক দিয়ে একেবারে বাবার অফিসে গিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। ভার্সিটি থাকায় অন্য দিনগুলোই তাদের ব্যবসা তার বাবাই দেখে। শুক্র শনিবার পুরো টাইমটাই সে তাদের অফিসে দেয়। নিজের ঘরের দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরায়। কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেলে পেছন থেকে রোমানিয়াস ভ্রুকুসকে বলে, ও ঘরে যাচ্ছ কেন? ইরফানের পা থেমে যায়, কপালে বিরক্তির ভাঁজ। ফোঁস করে শ্বাস ফেলে পিছু ফিরে তার মায়ের দিকে তাকালে রোমানিয়াস ছেলেকে দেখে বিস্ময় চোখে তাকালেন। ছেলের চুল কোথায়? ইরফান মায়ের এমন দৃষ্টিতে বিরক্ত। যেই তাকে দেখছে তারই এমন বিস্ময় দৃষ্টি যেমন তাকে বিব্রত করছে, তেমনই বিরক্তিরা ঘিরে ধরছে। রোমানিয়াস এগিয়ে এসে থেমে থেমে বলেন, তোমার চুল? ইরফান বিরক্ত হয়ে বলল, আমার ঘরে দ্রুত কফি পাঠিয়ে দাও আম্মু। প্লিজ এই অদ্ভুত বিহেভিয়ার করা বন্ধ করো। এই বলে পাশ কাটিয়ে উপরে যেতে নিলে ইনায়া সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতের 3 আঙুলের সাহায্যে ইশারায় বলে, তোমাকে দারুণ লাগছে ভাইয়া। মায়রার ভাষায় হিরো। ইরফান মায়রার নাম শুনে ইনায়ার দিকে থমকানো দৃষ্টিতে তাকায়। ডান হাতে দুবার কপাল স্লাইড করে ঢোক গিলে ইনায়া ভ্রু কুঁচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লম্বা শ্বাস টেনে বিরক্তি কণ্ঠে বলল, ডিসগাস্টিং কথাবার্তা অফ কর। কফি দিয়ে যা, ফাস্ট। ইনায়া হেসে মাথা নাড়ালো। ইরফান পাশ কাটিয়ে উপরে উঠে যায়। ইনায়া তার মায়ের দিকে তাকালে দেখল তার চোখে মুখে এখনো বিস্ময়। এগিয়ে এসে বলে, আম্মু। মেয়েটাকে রোমানিয়াজের ধ্যান ভাঙে। ঝাপসা চোখে ইনায়ার দিকে তাকায়। ইনায়া মায়ের চোখে পানি দেখে অবাক হয় না। যখন বাবা মায়ের ছেলে মেয়েরা তাদের কথা শোনে না, তখন তারা যেমন কষ্ট পায়, সেই ছেলে মেয়ে যখন ওই একঘেয়েমি থেকে বেরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে, তখন বাবা মায়ের চোখেই সবার আগে আনন্দের অশ্রু জমে। ইনায়া মৃদু হেসে হাত বাড়িয়ে মায়ের চোখ জোড়া মুছে দিয়ে বলে, তোমার বৌমার কেরামতি এটা, বুঝলে? রুমানিয়াজ অবাক হয়ে বলে, মায়রা করেছে? ইনায়া হাসতে হাসতে তার মাকে সব বলল। রুমানিয়াজ চোখে পানি নিয়ে মৃদু হাসলেন। তিনি রান্নাঘরের দিকে গেলে ইনায়া মনমরা হয়ে সোফায় বসে। ফুপির কাছে কল করেছিল সে। ভাইয়া মায়রাকে খুব বাজেভাবে মেরেছে। ব্যাপারটা ইনায়া ভীষণ কষ্ট পেয়েছে। মায়রা তার ভাইকে মানুষ ঠিকই করে দিয়ে যাবে। মাঝখান থেকে মায়রা না হাওয়া হয়ে যায়। ভাবতেই তার নিজেরই কেমন যেন ভীষণ কষ্ট হলো। মায়ের ডাকে ধ্যান ভাঙে। তার মাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মায়ের থেকে কফির কাপ নিয়ে ভাইয়ের ঘরে যায়। ভাইয়া, তোমার কফি। ইরফান তার ইজি চেয়ারে বসেছিল ঘর অন্ধকার করে। ইনায়া ঘরের লাইট জ্বালিয়ে এগিয়ে যায়। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইনায়ার হাত থেকে কফি নেয়। ইনায়া অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইরফান যেমন এসেছিল তেমনই আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি। এটা ইনায়ার জন্য স্বাভাবিক হলেও ইরফানের জন্য না। ইরফান পারলে দরজার বাইরে একটা ওয়াশরুম রেখে দিত, যেন বাইরে থেকে ফিরে ফ্রেশ হয়ে বাড়ি ঢোকা যায়। সেটা তো সম্ভব না। তবে ইরফান বাইরে থেকে ফিরে সবার আগে ওয়াশরুমে যায়। সেখানে আজ বসে রেস্ট নিচ্ছে। ইনায়া ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ের দিকে চেয়ে আছে। ইরফান কফির কাপে চুমুক দিয়ে ইনায়াকে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হোয়াট? ইনায়া মাথা নাড়িয়ে বলে, কিছু না। কথাটা বলে বেরিয়ে যাওয়ার জন্য 2 পা এগিয়েও থেমে যায়। আবারও ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া একটা কথা বলতে চাই। ইরফান ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলে, হুম। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফাইজ ভাই বিয়ের পর যদি আমাকে মারে তাহলে তুমি কি করবে? ইরফান ডান দিকে ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে তাকায় ইনায়ার দিকে। অতপর বলে, মারবে না, চিন্তা করিস না। মারলে ওর পানিশমেন্ট হবে। ইনায়া মৃদু হেসে বলে, যদি রেগে সবসময় ধূপধাপ মেরে দেয়, হাজার পানিশমেন্ট দিয়েও সেটা শুধরাতে না পারে? ইরফান ডান হাতে কফির কাপ ধরে রেখে চোখ বুজে বাঁ হাত চোখের ওপর রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোর বাবা ভাই বেঁচে আছে, তাই ও তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস, যা। ইনায়া এবার শব্দ করে হেসে ফেলল। ইরফানের কপালে ভাঁজ পড়ে ইনায়ার আচরণে, তবে চোখ মেলে তাকায় না। ইনায়া হাসি থামিয়ে হঠাৎই মলিন গলায় বলে, মায়রার বাবা ভাই নেই বলে ওকে তুমি মারো বুঝি? 100 বার তো দূর, একবার ভাবো না। আমার মতো মায়রার বাবা ভাই থাকলে তুমি মায়রাকে মারার আগে ভাবতে, তাই না ভাইয়া?
ইনায়ার কথা শুনে ইরফান চোখ মেলে স্তব্ধ চোখে ইনায়ার দিকে তাকায়। ইনায়া আর কিছু বলে না। ঘর থেকে বেরোতে নিলে ইরফান ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাতের কফি টেবিলে রেখে গম্ভীর গলায় বলে, বাদরামি করলে তোকে মারার ট্রেনিং আমি নিজেই ফাইসকে দিব। ইনায়ার পা থেমে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, মায়রার কি দোষ? ও তো তোমার চুল কেটে তোমার উপকারী করেছে। আম্মু কত খুশি হয়েছে, আর তুমি মেয়েটাকে মেরে দিলে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড এই কারণে মার খায়নি। ওর হয়ে সাফাই গাইলে এবার তোর গালে থাপ্পড় পড়বে। ইনায়া অবাক হয়ে বলে, তাহলে কেন মেরেছ? ইরফান ধমক দিয়ে বলে, সেটা তোর ফ্রেন্ডের থেকেই শুনে নিবি। এখন বের হয় এখান থেকে, ডিস্টার্ব করিস না। আউট। ইনায়া ভাইয়ের রাগ দেখে একটু ভয়ই পেল। সাহস করে অনেক কিছুই বলে ফেলেছে। আর না বলুক, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ঘরের লাইট অফ করে দেয়। দরজা আটকে গায়ের শার্ট খুলে ফেলে। ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়। এরপর ওদাম গায়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। শরীর ঠিক করে মোছেনি, মাথাও মোছেনি। ঘাড় বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। ইরফানের চোখে মুখে বিরক্তি। সব কিছুই বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। জাস্ট মায়রাকে ঘুমন্ত অবস্থায় দেখে আসলো, বারবার সেটাই চোখের সামনে ভাসছে। ব্যাপারটায় ইরফান বিরক্ত, চরম বিরক্ত। তার মনে হয় মেয়েটা তাকে ঘুমিয়েও জ্বালাচ্ছে। গতকাল রাতের দুটো ঘুমের ওষুধ খেয়েছে, অথচ ঘুমিয়েছে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো। এখনও চোখে ঘুম নেই। উল্টে ওই মেয়ে এসে জ্বালাচ্ছে। আর নেওয়া যাচ্ছে না। মেজাজটা হাই লেভেলে উঠছে। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো, কয়েকটা সিগারেট পোড়ানো শেষ। হঠাৎ মাথায় আসে মেয়েটা সারাদিন শুধু ঘুমাচ্ছিল কেন? শরীরে কিছুই তো নেই, শুধু বাদরামি করে বেড়ায়, থাকবে কি করে? বিড়বিড় করলো, স্টুপিড। ঘরে গিয়ে তার ফোন নিয়ে শুদ্ধকে কল করে। রাত 12টা পেরিয়েছে। এত রাতে শুদ্ধ ইরফানের কল পেয়ে রিসিভ করলো। ভেবেছে কোনো প্রয়োজন। শুদ্ধ সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ বল। ইরফান জিভ দিয়ে সিগারেটে পোড়া শুষ্ক ঠোঁটজোড়া ভেজায়। কি বলবে? কল কেন দিল? এসব ভেবে মাথা আরো বিগড়ে যাচ্ছে। ওপাশ থেকে শুদ্ধ কান থেকে ফোন সরিয়ে দেখলো লাইনে আছে এখনো। ভাবলো নেটওয়ার্ক প্রবলেম হয়তো, তাই ঘর থেকে বাইরে বের হয়। অতপর বলে, শুনতে পাচ্ছিস? বল। ইরফান অনেক ভেবেচিন্তে বের করলো। মায়রা মেয়েটা কেমন আছে এটা জানতে ইচ্ছে করছে তার। কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে? সে কেন জানতে চাইছে? বা হাতে মাথার চুল টানলো খানিক। অসহ্য এক যন্ত্রণা হচ্ছে যেন। শুদ্ধ কোনো সাড়া না পেয়ে বলে, কিরে, আছিস না গেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আছি। শুদ্ধ ভ্রুকুসকে বলে, কি বলবি? ভার্সিটির ব্যাপারে? আমি কালকে বিকেলে আসছি। ইরফান কিছু বলে না। সে খুব চেষ্টা চালায় এটা বলতে মেয়েটা কেমন আছে, কিন্তু সফল হলো না। অতপর বিরক্তি কণ্ঠে বলে, ওকে বাই। শুদ্ধ দ্রুত বলে, আরে ওয়েট ওয়েট, কাটিস না। ইরফান কান থেকে ফোন সরাতে গিয়েও সরালো না। আবার কোনো কথাও বলল না। শুদ্ধ এপাশ থেকে মিটিমিটি হাসছে। ইরফান হেয়ালি করার মানুষ না। আসলেই কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত। এ তো মায়ের জন্য চিন্তায় শেষ। অথচ স্বীকার করবে না, মুখ দিয়েও বের করবে না। ভাবনা রেখে অত্যন্ত সিরিয়াস কণ্ঠে বলে, ইরফান জানিস কি হয়েছে? তোর বউয়ের তো মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্র ইরফানের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভীতস্বরে বলে, এক্ষুনি হসপিটালে নে, গো ফাস্ট। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে, গ্রাম তো, অনেক রাত হয়ে গিয়েছে, হসপিটালেও নিতে পারছি না। ইরফানের কণ্ঠে রাগ, তবে বিচলিত কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? ওকে এক্ষুনি হসপিটালে নিবি, 2 মিনিটসের মাঝে নিয়ে যাবি। শুদ্ধ মুখে হাত বুলিয়ে বলে, আরে পসিবল না, এটা গ্রাম, তুই ঘুমা। মাও ঘুমিয়েছে বুঝলি, তাই আমি মেয়েটাকে সারা রাত জলপট্টি দিয়ে দিই। ডক্টর বলল শরীর মুছে দিলে ভালো হবে, এটাও আমাকেই করতে হবে। এখন রাখছি বুঝলি। ইরফান হুঙ্কার ছেড়ে বলে, হোয়াট দ্য হেল। শুধু মুখ চেপে হাসি আটকালো, কোনো রকমে বলল, বাই বাই, অনেক কাজ করতে হবে সারা রাত। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আই সোয়ার, তোর হাত কেটে ফেলবো আমি। শুদ্ধ দ্রুত ফোন কেটে দেয়। সাথে সাথে ইরফানের কল আসে। শুদ্ধ ফোন সুইচ অফ করে দেয়। এতক্ষণে চেপে রাখা হাসি সব উগলে দিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে। একে জ্বালানো এত সহজ হয়ে গিয়েছে, আল্লাহ। আগে তো লোহা দিয়ে বাড়ি দিলেও এর হেলদোল ছিল না। আর এখন দুটো কথা বললেই কেমন রিয়াক্ট করে, বিড়বিড় করে, স্পেশাল পার্সন বলে কথা।
মায়েরা পানি খেতে এসেছিল। দরজার কাছে দাঁড়িয়ে শুদ্ধকে এভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভ্রু কুঁচকালো। এগিয়ে গিয়ে বলে, আপনি হাসছেন কেন ভাইয়া? মায়ের গলা পেয়ে শুদ্ধ হাসতে হাসতে পিছু ফিরে তাকায়। কোনো রকমে হাসি আটকে বলে, অদৃশ্য প্রেম প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। মায়েরা বোকা চোখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল, কিছু বুঝলো না। শুদ্ধ এসব রেখে বলে, মায়েরা তুমি এখনো ঘুমাওনি? মায়েরা মাথা নেড়ে বলে, পড়ছিলাম, এখন ঘুমাবো। শুদ্ধ হেসে বলে, এত পড়তে হবে না। এক্সামের আগে আমার মায়ের দোয়া পড়ে ফু দেয়া এক গ্লাস পানি খেলে তুমি ফার্স্ট হয়ে যাবা, বুঝলে? মায়েরা জোরপূর্বক একটু হাসলো, মাথা নেড়ে বোঝালো বুঝেছে, তবে কিছু বলল না। চুপচাপ তার ঘরের দিকে চলে গেল। ইরফান সমানে শুদ্ধর ফোনে কল করছে, বারবার ফোন সুইচ অফ দেখায়। এরপর সে তার ফুপির নাম্বারে কল করে। সে কল রিসিভ হয় না। তার মাথা ফেটে যাচ্ছে, রাগে ফোন আঁচড়ে ফেলল। বারবার এপাশ ওপাশ পায়চারি করলো। সহ্যই হচ্ছে না এই অশান্তি। দ্রুত ঘরে এসে রেডি হয়ে নেয়। বেলকনি থেকে ফোন কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়। 3.5 ঘন্টার পথ প্রায় 2 ঘন্টায় এসেছে। শুদ্ধর বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ আজ ঘুমায়নি। বাইরে গাড়ির আওয়াজ পেয়ে এক প্রকার লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতেই গ্রাম, তার মাঝে রাত বাজে 2টো। একটা পাতা পড়লেও সে শব্দ আসবে। সেখানে গাড়ি এসেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে ইরফানকে দেখে, যে এক্ষুনি তাদের বাসার বেল বাজাতে যাচ্ছিল। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। সে মজা করলো, ভাবলো সারা রাত বউয়ের জন্য একটু ছটফটাক। ও মা, এ তো সরাসরি এখানে চলে এলো। বিস্ময় কণ্ঠে বলে, তুই এত রাতে? ইরফান বিচলিত কণ্ঠে বলে, ও কোথায়? শুদ্ধ ঢোক গিলল। সে মিথ্যা বলেছে জানলে এ তো তাকে কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধর উত্তরের অপেক্ষা না করে শুদ্ধর পাশ কাটিয়ে দ্রুত ভেতরে চলে যায় ইরফান। শুদ্ধ দরজা লাগিয়ে পিছু ফিরলে ইরফানকে তার মায়ের ঘরের দিকে যেতে দেখে বলে, আরে মায়েরা এই ঘরে, হাত দিয়ে দেখিয়ে দেয়। ইরফান রেগে শুদ্ধর দিকে তেড়ে আসতে নিয়েও শুদ্ধ দেখিয়ে দেয়া ঘরে যায়। ভেতরে গিয়ে ঘরের লাইট জ্বালায় দ্রুত। চোখের ওপর হঠাৎ এত আলো পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়। তবে ঘুম ভাঙে না। ইরফান বড় বড় পা ফেলে এসে মায়ের কপাল চেক করে। স্বাভাবিক লাগলো। এরপর গলার ভাঁজে হাত দিয়ে চেক করে, স্বাভাবিক। মায়ের দু হাত তার দু হাতে ধরলো। তাপমাত্রা স্বাভাবিক, ফ্যান ছাড়া। মায়ের শীতও লাগছে না। মায়েরাকে স্বাভাবিক দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর ঘরের লাইট অফ করে ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ইরফানকে দেখে মেকি হেসে বলল, নয়া নয়া প্রেম, ভালো লাগছে, চালিয়ে যা। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি করে জানলি ও ওই ঘরে? শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, আরে এটা না জানার কি আছে? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই ওকে টাচ করেছিলি? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। তাকে এই ইরফান ভাবেটা কি? একটু মজাও করা যাবে না। অতপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাতেই তো একটু আগে জ্বর ছেড়ে সুস্থ হলো। আমি বেশ দয়ালু, বুঝলি? তাই সেবা না করে থাকতে পারিনি। কথাটা বলার সাথে সাথেই ইরফান শুদ্ধর মুখ বরাবর একটা ঘুষি দেয়। শুদ্ধ নাক ডলে। সেন্সিটিভ জায়গায় এমন শক্ত ঘুষি খেয়ে বেচারার চোখ জলে ভরে উঠল। ইরফান আবারও এগিয়ে আসলে শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন? বুক কি বেশি জ্বলছে? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে শুদ্ধর দিকে। এগিয়ে গিয়ে শুদ্ধর কলার শক্ত হাতে টেনে দাঁতে দাঁত চেপে বলল, তুই আর এ বাড়িতে আসবি না। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, মানে? মানে ওর যতদিন এক্সাম চলবে তুই এ বাড়ি আসবি না, দ্যাটস ইট। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হাঁ করে চেয়ে আছে। তার বাড়ি আর সে আসবে না? রেগে বলল, সপ্তাহে 2টো দিন মায়ের হাতের রান্না খাই, সেটাও খাবো না? ইরফান ঘর থেকে বেরিয়ে গেছে। শুদ্ধ হাসলো, আবার মুখটা অসহায় করলো। এই ইরফান যা বলে তাই তো করে। তাকে কি সত্যি সত্যি তার বাড়ি আসতে দিবে না নাকি? বউকে ভালোবাসছে ও, ঝড় আসছে তার দিকে, কি জ্বালা! ইরফান শুদ্ধর ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে প্রবেশ করে। শব্দবিহীন দরজা আটকে দেয়। গায়ের শার্ট খুলে ফেলে। ফ্যান অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরের জিরো লাইটটা অফ করে মায়রার গা ঘেঁষে শুয়ে পড়ে। মায়রা বাম কাত হয়ে শুয়েছে। ইরফান মায়রার পিঠ ঘেঁষে বাম কাত হয়ে শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে পিছন থেকে ডান হাত বাড়িয়ে মায়রার কপাল চেক করে হাত নামিয়ে গলা চেক করে। মায়রা ঘুমের মাঝেই একটু কেঁপে ওঠে। নড়ে চড়ে উল্টে ফিরে ইরফানের দিকে ফিরে শয়। বাম হাত বাড়িয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ঘুমের ঘোরে।
অন্ধকার ঘরে ইরফান মায়রাকে দেখতে পায় না তেমন। খুবই ঝাপসা দেখলো বোধ হয়। তার হাত বুকে আড়াআড়িভাবে গুজে রাখা। তার গলায় মায়রার হাত সরিয়ে দিল না, মায়রাকে হাত বাড়িয়ে ধরল না। অতি ঝাপসা মায়রাকে দেখলো খানিক গম্ভীর মুখে। মাথাটা এগিয়ে নিয়ে মায়রার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুবই সূক্ষ্ম হাসে। কয়েক সেকেন্ডের মাঝেই মুখ স্বাভাবিক করে ফেলে। মুহূর্তেই চোখ জোড়ায় ঘুমের দল এসে ভিড় করে। মায়রার কেমন শীত লাগে। সামনের দিকে উষ্ণতা পেয়ে ঘুমের ঘরে সেই উষ্ণতায় ঘেরা ইরফানের বুকে গুটিসুটি হয়ে এগোয়। কোলবালিশ ভেবে দু হাতে ধরতে চাই, কিন্তু কেমন যেন শক্ত লাগলো। মায়রার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ মিলে তাকায়। ঘর এত অন্ধকারে মেয়েটা ভ্রু কুঁচকে ফেলে। কারেন্ট নেই, কিন্তু আইপিএস তো আছে। তবে জিরো লাইট জ্বলে না কেন? সামনে হাত বাড়ালে কেমন মানুষের মতো কিছু মনে হয়। কেমন ভয় পায় মেয়েটা। ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলে কোমরে টান পড়ে। মায়রার ভয়ে যান যায় যায় অবস্থা। বাম হাত তার কোমরে দিলে আরেকজনের হাতের মতো কিছু লাগে। মায়রা ঢোক গিলে ধীরে ধীরে তার কোমর থেকে হাত সরিয়ে সে উঠে বসে। পাশে হাতিয়ে তার ফোন নিয়ে দ্রুত ফোনের আলো অন করে কাপা হাতে। এরপর তার ডান পাশে ফ্ল্যাশ ধরলে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিশ্চিন্তে ঘুমে মগ্ন মানুষটা। মায়েরা ঢোক গিলে, এই লোক এইখানে কেন? ইরফানকে সে এতক্ষণ জড়িয়ে ধরতে চাইছিল, তার সাথে লেগে শুয়েছিল। সব মিলিয়ে মেয়েটার গলা শুকিয়ে আসে। ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর শান্তভাবে ঘুমায় মানুষটা। ঘুমন্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগে। মুখ জুড়ে মায়া লেপ্টে থাকে। অথচ জেগে থাকলে তার ছায়ায় যেন সহ্য করতে পারে না। কেন যেন আখি জোড়ায় পানি জমল। পর মানুষেরা মারলে শুধু গায়ে লাগে, কিন্তু যখন আপন মানুষেরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও লাগে। মায়েরা ইরফানের মুখায়ব থেকে দ্রুত চোখ সরিয়ে নেয়। আপন কথাটা ভাবতেই কেমন বিরক্ত লাগলো। যার মার খায় তার জন্য ভেবে ভেবে চোখ ভেজানোটা মায়েরার অসহ্য লাগলো। গতকাল রাতেও লেট করে ঘুমিয়েছিল। মন তার ভাবে এই পাষাণ মানুষকে নিয়ে। ফোনে একবার সময় দেখে, ফজরের সময় শেষ প্রায়। চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান জাগেনি। নিশ্চিন্ত মনে ঘুমিয়ে ছেলেটা। মায়েরা তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। শুদ্ধর মা নামাজ পড়ছে। মায়েরা অজু করে এসে শুদ্ধর মায়ের পাশে নামাজ পড়ে নেয়। ভদ্রমহিলা মায়েরাকে দেখে বললেন, এখানে এলি যে? মায়েরা চিন্তিত কণ্ঠে বলে, তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? শুদ্ধর মা ত্রিনা বেগম অবাক হয়ে বলে, ইরফানের কথা বলছিস? ও তো গতকাল দুপুরে চলে গিয়েছিল, পাগলি মেয়ে, ভুলে গেলি? মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এসেছেন উনি। আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে। ত্রিনা বেগম অবাক হলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপর ঘরের বাইরে যেতে যেতে বলেন, আচ্ছা আমি দেখছি, তুই বস। মায়েরা কিছু বলল না। দু হাঁটু জমা করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভাবছে এই লোকটা গিয়ে আবার আসলো কেন? তার প্রয়োজনে আসলেও ইরফানের ঘর রেখে তার ঘরে কেন এসেছে? মায়েরা ভাবে, তার ঘুম ভালো না, সে জানে। সেই হয়তো লোকটার দিকে এগিয়ে শুয়েছে। কিন্তু ইরফান কেন তার ঘরে গিয়ে শুয়েছিল? ইরফান! ফুপির ডাকে ইরফান জাগা পায়। সময় নিয়ে চোখ মেলে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, বলো। ত্রিনা বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, কখন আসলি? ইরফান বাম পাশ ফিরিয়ে জায়গা ফাঁকা দেখে ভ্রু কুঁচকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে, কাজ ছিল তাই রাতে এসেছি। ত্রিনা বেগম অবাক হলো। সে তো 11টার পর ঘুমিয়েছিল। ইরফানের আরও কত রাতে কাজ ছিল। ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান কোথায়? স্ত্রীর কণ্ঠ পেয়ে তারেক নিয়াজ ভ্রু কুঁচকে বলল, ঘর ছাড়া আর কোথায় থাকবে? দেখো। নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। তারেক নিয়াজ ভ্রু কুঁচকে বলল, আমি কি করে বলবো সে কোথায়? আবার কোথায় গিয়েছে? ঘড়িতে সময় দেখলো সকাল 9টা। অতপর বলে, একটু পর অফিসের উদ্দেশ্যে বের হব। আর এই ছেলে কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? রুমানিয়াজ বিরক্ত হয়ে বলে, আমার ছেলে কাজ রেখে পালায় না। তুমি পায়ের ওপর পা তুলে বসে থাকো। আমার ছেলেই সপ্তাহে 2 দিনে তোমার কাজ তুলে দেয়। তারেক নিয়াজ কিছু বলল না। মিথ্যা তো আর বলেনি। তার রাগ অন্য জায়গায়। ছেলেটা মায়রাকে মেরেছে এটা নিয়েই তার রাগ আকাশসম। রীতা ঘরে এসে বলে, ভাইজান তো অনেক রাতে বাইরে গেছে, আমি দেখছিলাম।
রিতার কথা শুনে রোমানিয়াজ তারেক নিয়াজ দুজনেই অবাক হলো। অনেক রাতে বাইরে গিয়েছে? তারেক নিয়াজ ভ্রুকুসকে বলে, কোথায় গিয়েছে? রিতা হাতের কাপ এগিয়ে দিয়ে বলল, তা তো জানি না, আমি খালি ভাইজেনরে গাড়ি নিয়ে বাইরে যাইতে দেখছি। রিতার কথা শুনে ইরফানের বাবা মায়ের ভ্রু আরো খানিক কোঁচকায়। গাড়ি নিয়ে বেরিয়েছে? তারেক নিয়াজ ইরফানের নাম্বারে কল করে, ফোন সুইচ অফ দেখায়। বিরক্ত হন তিনি। এই ছেলে কোথায় গিয়েছে? ইরফানকে না পেয়ে শুদ্ধর নাম্বারে কল করে। মায়েরা ডাইনিংয়ে বসে একা একাই সকালে নাস্তা করছিল আর ফোন স্ক্রল করছিল। ইরফান শান্ত পায়ে মায়েরার পাশের চেয়ার টেনে বসে। মায়েরা খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে। ইরফানের সাথে চোখাচোখি হলে দ্রুত চোখ সরিয়ে ফোনে মনোযোগ দেয়, সাথে খাবার খায়। ইরফান ভ্রুকুসকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা প্লেটের সব খাবার শেষ না করেই উঠে দাঁড়ালো। বাম হাতে ফোন নিয়ে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট। মায়েরা ডান এটো হাতেই ইরফানের হাত ধরে ছাড়াতে চেয়ে রেগে বলে, হাত ছাড়ুন। ইরফান শক্ত করে হাতের বাঁধন, দাঁতে দাঁত চেপে বলে, সব শেষ না করে এক পাও নড়বে না। মায়েরা রেগে যায়, এই লোকটাকে তো সহ্যই হয় না তার। হঠাৎই চিৎকার দিয়ে বলে, হাত ছাড়ুন বলছি। মায়েরার এমন চিৎকারে ইরফান ভড়কে যায়। ত্রিনা বেগম রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে বলে, কি হয়েছে মায়েরা, চিৎকার করছিস কেন? মায়েরা এখনো ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। ইরফান রেগে তাকিয়ে আছে মায়েরার দিকে। মায়েরা রেগে বলে, খালাম্মা, তোমার ভাতিজার এসব অত্যাচার কিন্তু আমি সহ্য করব না বলে দিচ্ছি। আমার হাত ছাড়তে বলো ওনাকে। ত্রিনা বেগম দেখলেন ইরফান মায়েরার হাত চেপে ধরেছে। মায়েরার প্লেটে নজর দিলে দেখলো সব ভাত খায়নি মেয়েটা। তিনি হয়তো বুঝলেন ইরফানের ব্যাপার। মায়েরার দিকে তাকিয়ে বলে, ভাত রেখে উঠেছিস কেন, সব খেয়ে নে। মায়েরা ডান হাতে ভাতের প্লেট তুলে নিয়ে বলল, এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। ইরফান ছাড়ল না মায়েরার হাত, উল্টে আরো শক্ত হাতে ধরল। মায়েরা ভীষণ ব্যথা পায় হাতে, কিন্তু কিছু বলে না। ত্রিনা বেগম একবার মায়েরার দিকে তাকায়, আবার ইরফানের দিকে। কি বলবেন বুঝতে পারছেন না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে বলে, এখানে বসেই খাবে তুমি, সিট। মায়েরাও রেগে বলে, আপনি ঘরে যান, তাহলে আমি এখানে বসে খাবো। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়েরার দিকে। রেগে বলে, আমি এখানেই থাকবো, তুমিও এখানে খাবে। মায়েরা হাতের প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে রেগে বলে, খাবো না, কি করবেন? আমায় রাগিও না। মায়েরা বাম গাল এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, নিন, মেরে রাগ মেটান। ইরফান স্তব্ধ চোখে তাকায় মায়েরার গালের দিকে। গতকালের মায়ের দাগ এখনো ভেসে আছে। ইরফান মায়েরার হাত ছেড়ে দেয়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখ জোড়ায় কেমন অসহায়ত্ব।